আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অ্যাম্বুলেন্স আসার অপেক্ষায় আমি আমার বোনকে ফেলে রাখবো, এক্ষুনি নিয়ে যাব হসপিটালে। কথাটা বলে আপুকে নিয়ে হনহন করে ছুটতে লাগলো আসিফ ভাইয়া। আমরা সবাই ছুটলাম ভাইয়ার পেছনে, সঙ্গে আয়াসও আসতে লাগলেন। আমি ওনার সামনে গিয়ে ওনাকে থামিয়ে বললাম, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? রিদ্দিশার অবস্থা খারাপ, আমি তোমাদের সাথে যাচ্ছি। আপনি যাবেন না, আপনি যেতে পারেন না। আপু বেঁচে গেলে তো বলা যায় না আপনি আবার হসপিটালেই ওর ক্ষতি করার চেষ্টা করলে। আয়াস রেগে বললেন। হোয়াট রাবিশ, বিলিভ মি, আমি এমন কিচ্ছু করিনি। আমার দিকে এগিয়ে এসে বলল, ও রিয়েলি? তাহলে বলুন, আপনি ছাড়া আর কে রিভলভার নিয়ে ঘোরে? আর আমি দেখেছি যে গুলিটা করেছে তার শেরওয়ানির হাতা কালো ছিল। আপনি ছাড়া কালো শেরওয়ানি কেউ পরেনি। আপনাকে না আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। আয়েশ আর কিছু বলতে নেবেন তখনই ভাইয়া এসে বলে ওঠেন, আনিশা, কি হচ্ছে এটা? কি আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। আয়াশ চৌধুরীকে ব্লেম করছিস কেন? এখন চল তাড়াতাড়ি, অ্যাম্বুলেন্স এসেছে। আমি আয়েশের দিকে চোখ রাঙিয়ে চলে এলাম বাইরে। অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি করে উঠলাম। আগে থেকেই আসিফ ভাইয়া আর খালু বসেছিলেন। আমি উঠতেই কোথা থেকে রোশন ভাইয়াও উঠে পড়ল। অ্যাম্বুলেন্স ছুটল হসপিটালের দিকে। হসপিটালে আপুকে নিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ির পরেও ডক্টররা তার চিকিৎসা করতে চাইল না কেউই। সবারই মনে আতঙ্ক আর ভয়। পুলিশের ভয়, সবাই একই কথা বলছে, এটা পুলিশ কেস, পুলিশে ইনফর্ম করতে হবে। আসিফ ভাইয়ার মতো শান্ত মানুষটাও নিজের বোনের জন্য অশান্ত হয়ে পড়েছে। রিসেপশনে না গিয়ে সোজাসুজি ডক্টরের কাছে গিয়ে রিকোয়েস্ট করে চলেছে সে। এমনই সময় হুট করে মনে হলো, আচ্ছা আমার যদি এমন হতো, আমার ভাইয়া কি এমনই অশান্ত হয়ে পড়তো? আমাকে বাঁচানোর জন্য পাগলামি করতো? হয়তো করতো। এই মুহূর্তে ভাইয়াকে কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তবে এখন জিজ্ঞেস করা একদমই ঠিক হবে না। এরই মাঝে আয়াশ বলে উঠলেন, আসিফ, তুমি রিসেপশনে চলো, এখানে এভাবে রিকোয়েস্ট করলে তো চলবে না। আসিফ ভাইয়া কয়েক সেকেন্ডের জন্য থেমে আবারও হাঁপাতে হাঁপাতে আপুকে নিয়ে রিসেপশনে এলো। আমরা সবাই আসিফ ভাইয়ার সঙ্গেই রয়েছি দুজন রিসেপশনিস্ট ঋদ্ধি আপুকে অদ্ভুতভাবে তাকালেন। দুজনে দুজনের সাথে কি যেন কথা বলে বাইরে এসে আপুকে চেক করে বললেন, জি, আমার বোনের অবস্থা খুব খারাপ, প্লিজ আপনারা কোনো একটা ব্যবস্থা করে আমার বোনকে বাঁচিয়ে দিন। কথাগুলো বেশ অনুনয় সুরে বলল আসিফ ভাইয়া। দুজনের মধ্যে একজন রিসেপশনিস্ট বললেন, ওনাকে এভাবে আমরা হসপিটালে অ্যাডমিট করতে পারি না, আগে পুলিশকে বিষয়টা জানাতে হবে। আমি ওনাদের কথা শুনে তেতে বলে উঠলাম, আপনাদের নিয়ম এমন কেন বলুন তো? আগে আপনাদের কাছে জীবন নাকি ফর্মালিটি? এখানে একজনের জীবন মরণ দশার, আপনারা পুলিশ নিয়ে? আমার কথাগুলো শেষ না হতেই আসিফ ভাইয়া রাগের সুরে জোর গলায় বলে উঠল, আমার বোনের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম। আসিফ ভাইয়া এমন একজন মানুষ যে কিনা কারোর সাথে জোর গলায় কোনোদিন কথা পর্যন্ত বলেনি। এভাবে হুমকি দেওয়া কথা তো কখনোই না। আজ সেই মানুষের মাঝে ফুটে উঠেছে অগ্নিমূর্তি। আয়াস এবার এগিয়ে এলেন রিসেপশনিস্টের দিকে। ওনাকে দেখে রাগের ধাপটা যেন সর্বস্তরে পৌঁছে গেল। রাগে হাত পা কাঁপছে। আজ ঋদ্ধিয়াপুর এই অবস্থা শুধুমাত্র ওই লোকটার জন্য। রাগের বর্ষবর্তী হয়েও চুপ থাকলাম আমি। তবে মাথায় চলতে লাগলো অনেক কিছু। কি করে আয়াসকে শাস্তি দেব সেসব মাথায় পাকাতে লাগলাম। প্লিজ রিদ্দিশা রহমানকে অ্যাডমিট করুন, নয়তো কিছু একটা হয়ে যাবে, আর দোষটা কিন্তু আপনাদেরই হবে। তখন কিন্তু এই পুলিশ দিয়েই আপনাদের হাত করা পড়াবো আমি নিজে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের কাজ শুরু করুন। আমি আয়াশ চৌধুরী, অনুরোধ নয় অর্ডার করছি আপনাদের, আর পুলিশের ব্যাপারটা আমি নিজে দেখছি। রিসেপশনিস্টটা ভয় পেয়ে গেলেন। মাথা নাড়িয়ে দ্রুত ওয়ার্ড বয়কে ডেকে আপুকে স্ট্রেচারে শুইয়ে দিলেন। ডক্টরের সাথে যোগাযোগ করে কিছু মুহূর্তের মধ্যেই আপুকে ওটিতে ঢুকিয়ে দেওয়া হলো। শুরু হলো সবার টেনশন। তবে এত কিছুর মাঝেও আয়াসের থেকে এক মুহূর্তের জন্যেও চোখ সরায়নি। ওনাকে দেখে বিস্ময় আর রাগ দুটো অনুভূতি কাজ করছে। বিস্ময় এই কারণে যে উনি কেন ঋদ্ধি আপুর জন্য এত কিছু করলেন। পুলিশ কেস থেকে শুরু করে ওটিতে ঢোকানো পর্যন্ত উনি হেল্প করেছেন।
ব্যাপারটা এমন যে পেছন থেকে ছুরি মেরে সামনে থেকে লুকায়িত শত্রুর মতো ব্যবহার করা। তবে এসব করে উনি কি পাবেন? ওনার লাভ কি? সব কিছু কেমন জানি গুলিয়ে ফেলছি। তবে আমি কনফিউজড হতে চাই না মোটেও। লোকটাকে নিজ হাতে শাস্তি দিতে চাই। আমার আপুকে খুন করার চেষ্টা করেছেন উনি, ওনাকে তো এর দাম দিতেই হবে। পুলিশের সঙ্গে কথা বলে ফোনটা কেটে দিল আয়াস। মাথায় অনেক প্রশ্ন উকিঝুঁকি মারছে, তবে সেসব প্রশ্নের উত্তর অজানা তার। পকেটে হাত দিয়ে হসপিটালের করিডোরে পায়চারি করছে সে নিজেই নিজেকে প্রশ্ন করে ওঠে। প্রথমত খুনটা করলো কে? আমি তো করিনি। আর কেউ জানুক আর না জানুক, আমি জানি আমি খুন করিনি। তবে কে করলো, কেনই বা করলো? ঋদ্ধির মতো একটা সাধারণ মেরে কার কি লাভ হতে পারে? আর নিশা পাখি বলছিল লোকটা শেরওয়ানির হাতা কালো ছিল। আমারটা কালো ঠিকই, তবে আমি ছাড়া অনেকেই কালো হাতা শেরওয়ানি পরেছে। যেমন আয়ার সামনে ওই দূরে ওটির দরজার সামনে থাকা সবার দিকে তাকালো। আসিফের শেরওয়ানির হাতা কালো, কফি কালারের শেরওয়ানিতে কালো রঙের হাতা। আয়াস মাথা নাড়ালো, কারণ আসিফ কিছুতেই নিজের বোনকে মারতে পারে না। মাথা ঘুরিয়ে রিকের দিকে তাকালো সে। রিকের শেরওয়ানির হাতাও কালো, সবুজ রঙের শেরওয়ানিতে কালো রঙের হাতা। চোখ ছোট ছোট করে অন্য পাশ ফিরে সে বলে উঠল, তাহলে কি রিক রায়জাদা? এগিয়ে এলো আয়াস। রিককে ভালো করে পর্যবেক্ষণ করতেই ও দেখল রিকের শেরওয়ানির একদিকে ছেঁড়া, আর ওর হাতেও কোনো কিছু একটা লেগে কেটে গিয়েছে, খুব গভীর ক্ষত। হুট করেই সে প্রশ্ন করে বসল, মিস্টার রিক, আপনার নতুন শেরওয়ানি এমন ছিঁড়ে গেল কিভাবে বলুন তো? রিক হকচকিয়ে নিজের শেরওয়ানির নিচের দিকে তাকালো। সে আমতা আমতা করে বলে উঠল, হ্যাঁ, ওই তো তাড়াহুড়ো করে করে মানে আসতে গিয়ে কোনো কিছুর সাথে লেগে ছিঁড়ে গেছে হয়তো। ও, আর হাতের কোণের দিকে কেটে গেল কিভাবে? আয়াস ভ্রু উছিয়ে পড়ল। ওই তো এত তাড়াহুড়োর ব্যাপার, তাড়াতাড়ি আসতে গিয়ে কেটে গেছে। কথাটা বলে নিচের হাত দিয়ে কোনোই ঢেকে ফেলল রিক। আয়াস আর কিছু বলল না। ওর এই মুহূর্তে মনে হচ্ছে এসবের পেছনে রিক জড়িত। এই আনিশা নিজের ভাইকে এতটাই বিশ্বাস করে যে নিজের ভাইয়ের শেরওয়ানির হাতাও যে কালো রঙের সেটাও খেয়ালই করেনি। জানি না কতক্ষণ ধরে বসে আছি, তবে অনেকক্ষণই হবে। হাত হাঁটুতে রেখে গালে হাত দিয়ে বসে আছি। খালু বারবার বলে চলেছেন ডক্টর এখনও কেন বের হচ্ছেন না। আমি ঢুলু ঢুলু চোখে তাকাতে পারছি না, তবে সবই কানে আসছে। চোখের পানি শুকিয়ে গিয়েছে। এমন সময় নিজেকে নিস্তেজ মনে হলো। কারো বুকে নেতিয়ে পড়লাম। নাকে এসে ঠেকলো সেই সুগন্ধ। এই সুগন্ধ আমি বেশ ঘৃণা করলেও এটা আমার মনে মাদকতা জাগায়। বিয়ের হলুদের অনুষ্ঠানে কোণে নিজেই উধাও। ব্যাপারটা কেমন অসম্মান এবং বিশ্রী। ঠিক এই ঘটনাটা ঘটেছে আমার সাথে, যদিও আমি ইচ্ছে করে উধাও হইনি। নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে আমাকে উধাও করা হয়েছে, এবং আমাকে কে উধাও করেছেন সেটা আমি ইতিমধ্যেই বুঝতে পেরেছি। এতক্ষণে বিয়েবাড়িতে হয়তো হট্টগোল শুরু হয়ে গিয়েছে। আর কিছু মানুষ তো আছেই যা ইচ্ছে তাই বলে কনের পরিবারকে বদনাম করা। কোনো মেয়ের ফ্রিতে চরিত্রে দাগ লাগাতে ভাবে না কিছু মানুষ। আমার মাথার উপরে টিমটিমে একটা লাইট জ্বলছে, তাছাড়া আশপাশটা ঘুটঘুটে অন্ধকার। আমার দুর্বল চোখজোড়া আশেপাশের পরিবেশটা আন্দাজ করতে পারছে না। চোখটা লেগে আসছে। নিজের হাত পায়ে দড়ি লাগানো থাকলে ঠিক কতটা অসহায় মনে হতে পারে তা ফিল করতে পারছি আমি। হাতের দড়ি খোলার চেষ্টা করছি বারে বারে, কিন্তু হাতে দড়ির ফাঁস এমনভাবে লাগিয়েছে যেন রক্ত চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। আমার গায়ে হলুদের সাজ, কাঁচা ফুলের গয়নাগুলোর ফুল নেতিয়ে পড়েছে। সেই সঙ্গে নেতিয়ে পড়েছি আমিও। ঋদ্ধি আপুর কথা মনে পড়ছে এই মুহূর্তে। আপু ভালো আছে তো? ইচ্ছে না থাকা সত্ত্বেও ঋদ্ধি আপুকে ওই অবস্থায় রেখে গায়ে হলুদের অনুষ্ঠানে বসতে হয়েছে। ফ্ল্যাশব্যাক। গতকাল রাতে কখন চোখ খুলেছি ঠিক বলতে পারছি না। কারো কাঁধ থেকে মাথা উঠিয়ে মাথা ধরে বসলাম আমি। চোখটা আস্তে আস্তে খুলে আশেপাশে তাকালাম। তারপর নিচের বাম দিকে তাকাতেই আঁতকে উঠলাম। খানিকটা দূরে সরে বসে রাগের সাথে বললাম, আপনি আমার পাশে আমার কাছে বসে কি করছেন? আয়াস আমার দিকে একটু ঝুঁকে বলে উঠলেন, ঘুম থেকে উঠে রাগ দেখানো ভালো নয় নিশা পাখি। দ্যাটস নট গুড ফর ইয়োর হেলথ। আমার স্বাস্থ্যের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনাকে না দেখলেও চলবে।
দূরে সরে কথা বলুন আমার সাথে। ও মাই গড, প্রায় 2 ঘন্টা আমার কাঁধে মাথা রেখে ঘুমালে। আমার কাঁধ এবং হাত ব্যথা হয়ে গেছে তোমাকে ধরে থাকতে থাকতে। আর এখন ঘুম ভেঙেছে তো আমাকে চেনোই না? দ্যাটস নট ফেয়ার নিশা পাখি। আমি রেগে দম ফেলে অন্য পাশ তাকালাম। সিট থেকে কিছুটা দূরে রোশন ভাইয়া দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সেটা খেয়াল করে আমি আয়েশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললাম, আপনার যখন এতই অসুবিধে হচ্ছিল, কাঁধে ব্যথা করছিল, তখন আমাকে জাগিয়ে দিলেন না কেন? আয়াস নিজের চোখ ডলে ঘুম ঘুম ভাব নিয়ে বলে উঠলেন, কি করবো বলো নিশা পাখি? তোমার ঘুমন্ত চেহারা না তোমার জাগন্ত চেহারার থেকেও বেশি মায়াবী, যা প্রতি মুহূর্তে একটু একটু করে ঘায়েল করে আমাকে। নিজের বুকের পাপাশে হাত রেখে বলল, এই জায়গাটা বড্ড বিরক্ত করে, তাই এই জায়গার কথা শুনেই নিলাম। এখন বলো দেখি দোষটা কার হলো, আমার নাকি তোমার এই মায়াবী চেহারার? নিজেকে দোষ ঢাকতে বেশ রিডিকিউলাস রিজন বের করলেন আপনি। হোয়াট এভার, আপনার সঙ্গে কথা বলে নিজের সময় আর নিজের কথা কোনোটাই ওয়েস্ট করতে চাই না। কথাটা বলেই উঠে এলাম আমি, রোশন ভাইয়ার কাছে এসে দাঁড়ালাম। ভাইয়া আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি তাকে ফেরানো মুখের দিকে চেয়ে বললাম, ঋদ্ধি আপুর অবস্থা কেমন? সে ভালো আছে তো? রোশন ভাইয়া আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, অতপর বিশ্রী হাসি হেসে বলে উঠল, রিয়েলি আনিশা, এখন কয়টা বাজে জানো? এখন প্রায় 2টো বাজে। এটা তো আমার প্রশ্নের উত্তর নয়। আই ওয়ান্ট মাই অ্যান্সার। তুমি কেন আমাকে এসব কথা বলছো আমি বুঝতে পারছি না। ভাইয়া বিরক্তির কণ্ঠে বলে উঠল, সত্যি কি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? হ্যাঁ, মাঝরাতে হসপিটালে একজন অবিবাহিত নারী যখন কোনো অবিবাহিত পুরুষের কাঁধে ঢলে পড়ে ঘুমায়, অবিবাহিত পুরুষ যখন তার হাত দিয়ে মেয়েটাকে আগলে রাখে, তখন মানুষজন কি ভাবে জানো সেটা? তার কথায় আমার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মানুষ কিভাবে এত নিচু চিন্তাভাবনায় মেতে থাকতে পারে সেটা ভাবতে পারছি না আমি। দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, এত বাজে চিন্তাভাবনা কি করে ভাবতে পারছো? আমি কি ইচ্ছে করে ওই লোকটার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম তোমার মনে হয়? আমার চোখ লেগে গিয়েছিল, আর আমি কখন ওই লোকটার কাঁধে ঢলে পড়েছি সেটা আমি নিজেও জানি না। আর তুমি কিনা আমাকে এসব বলছো? আর কেউ বুঝুক না বুঝুক তোমার তো বোঝা উচিত, তোমার আমাকে জানা উচিত। তোমার সাথে তো আমার বিয়ে হতে চলেছে, তাই না? তুমি কি করে আমাকে... প্লিজ আনিশা, আমাকে আর কোনোভাবে বোঝানোর চেষ্টা করো না। তুমি কেমন মেয়ে সেটা আমি বুঝে গেছি। এত বড় বড় কথা ভাইয়া স্ট্রেট কাট খুব সহজে বলে আমার পাশ কাটিয়ে চলে গেল। তার ওপর আমার রাগ হলো ঠিকই, তার থেকে দ্বিগুণ রাগ হলো আয়েশের ওপর। কেন জানি না মনে হচ্ছে লোকটা ইচ্ছে করে এমন করেছে যাতে সবাই আমাকে ভুল বোঝে, খারাপ ভাবে। নিজের মাথাটা ধরে বসলাম আমি। কারো ফিসফিস কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম, রোশন বুঝি তোমাকে ভুল বুঝে চলে গেল? সো স্যাড, সো স্যাড। নিজের ভবিষ্যৎ জীবন সঙ্গী কি করে এত সহজে ভুল বুঝতে পারে? আপনার একটা কথাও শুনতে চাই না আমি। আপনি কি জানেন আপনি একটা নোংরা মানুষ? এতটাই নোংরা যে আপনার মতো নোংরা মানুষ আর একটাও পাওয়া যাবে না। আয়েশ বিস্তর হাসলেন। হেসে আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বললেন, ইয়েস আই নো। আমি জানি আমার মতো মানুষ আর একটাও খুঁজে পাওয়া যাবে না, আর সে কারণেই তো সব মেয়ে আমার উপর ফিদা। আমি কিছু বলতে নেব ঠিক তখনই একজন ডক্টর বেরিয়ে এলেন ওটি থেকে। সেই সঙ্গে পেছন পেছন একজন লেডি ডক্টরও বেরিয়ে এলেন। তারা একে অপরের দিকে তাকিয়ে হালকা চোখ দিয়ে ইশারা করলেন। আমি আর আয়েশকে পাত্তা না দিয়ে চলে এলাম ডক্টরের কাছে। ডক্টররা নিজেদের মাস্ক খুলে শ্বাস নিতেই আমি দ্রুত প্রশ্ন করে বসলাম, ডক্টর, আমার বোন কেমন আছে? ও ঠিক তো হয়ে যাবে না? ডক্টর মাথা নিচু করে হালকা কেশে বলে উঠলেন। ডক্টরের মুখে কথাটা থেমে গেল। ধূপধাপ আওয়াজ শুনতে পেলাম। আসিফ ভাইয়া দৌড়ে আসছে, সেই সঙ্গে বাবা আর ভাইয়াও আসছে। খালু আগেই বাড়ি চলে গেছেন। খালামণি পাগলামো করছিল, সেই কারণে আসিফ ভাইয়া দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, কি হয়েছে? আমার ঋদ্ধি বোন কেমন আছে? খবরটা পাওয়ার সাথে সাথে আসিফ ভাইয়া হাঁটু গেড়ে ধপ করে বসে পড়লেন। নিজের দুহাত চোখের সামনে ধরে রাখলো। সে কাঁদছে। আমি কাঁপতে শুরু করেছি। উত্তেজিত গলায় বললাম, তাহলে কি ঋদ্ধি আপুর কোমা থেকে বের হওয়ার সম্ভাবনা নেই ডক্টর?
কথাগুলো বলেই চলে গেলেন দুজন ডক্টর। আমি আসিফ ভাইয়ার পাশে বসে পড়লাম। ভাইয়ার হাতে হাত দিয়ে বললাম, প্লিজ কেঁদো না ভাইয়া, এমন করলে খালু আর খালামণিকে কে কে সামলাবে বলো তো? ডক্টর তো বলেছে আপুর ভালো হওয়ার চান্স আছে। তুমি তো সব সময় পজিটিভলি চিন্তা ভাবনা করো, তাহলে আজ কেন এমন করছো? ভাইয়া চোখ থেকে হাত সরিয়ে ফেলল। তার চোখ দুটো লাল হয়ে গেছে। কান্না মাখা সুরে বলল, কি করবো আর আনিশা, বলতে পারিস? এমন কি আছে যে আমার বোনের মতো একটা ভালো মেয়েকে অ্যাটাক করতে দুইবার ভাবলো না? আছে ভাইয়া, কিছু মানুষ আছে যারা খুন করতে ভালো আর মন্দ কোনোটাই দেখে না। বাট আই প্রমিস, তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। সম্পূর্ণ কথাগুলো আমি আয়েশের দিকে তাকিয়ে বললাম। রেক ভাইয়া আসিফ ভাইয়াকে সান্ত্বনা দিয়ে বলল, আনিশা একদম ঠিক বলেছে আসিফ, যা হবার হয়ে গিয়েছে, কি আর করা যাবে। শক্ত থাকতে হবে তোমার। আশা করি ঋদ্ধি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আসিফ ভাইয়া উঠে দাঁড়ালো। তারপর ভাইয়া হেলে তুলে ঋদ্ধি আপুর কেবিনের দিকে এগিয়ে গেল। আমিও যেতে নিলাম, তখনই দেখলাম আয়েশও যেতে নিয়েছেন। তৎক্ষণাৎ শক্ত গলায় বলে উঠলাম, ওয়েট, আপনি যাবেন না, কিছুতেই যাবেন না। আমি আমার আপুর প্রাণ লাইফ রিস্কে ফেলতে চাই না, আপনি যাবেন না। আয়াস শান্ত হয়ে দাঁড়িয়ে বললেন, ওকে রিল্যাক্স, আমি যাব না। চলে যান এখান থেকে, চলে যান। আয়াস সবার দিকে তাকিয়ে পেছন ঘুরলেন। তখনই বাবা ওনার উদ্দেশ্যে বিনীত গলায় বলল, আই এম সরি মিস্টার চৌধুরী, একে তো আপনি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে এসে এত ঝামেলায় জড়িয়ে গেলেন, তার উপর আমার মেয়ে পাগলামোর আর ব্যবহার, আমি জানি না কি বলে আপনার কাছে ক্ষমা চাই। আয়াস বাবাকে থামিয়ে বললেন, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি আপনার মেয়েকে জানি, এটাও জানি আপনার মেয়ের মাঝে মধ্যে পাগলামি জাগে। আমি চোখ বড় বড় করে তাকালাম। লোকটা কি আমাকে ইনডিরেক্টলি পাগল বলে গেলেন? আমাকে ইনসাল্ট করলেন? ওনার এইসব শোধ আমি পরে তুলব। এখন বাবা আর ভাইয়ার জন্য কিছু বললাম না। আয়াস আমার দিকে তাকিয়ে ঠোঁটটা সরু করে হালকা কিসের মতো করে চলে গেলেন। আমি কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। হুঁশ এলে তাড়াহুড়ো করে আপুর কেবিনে ঢুকে পড়লাম। বাড়িতে আস্তে আস্তে ভোর 4টে বেজে গেল। কারো চোখে ঘুম নেই। বিয়ের জন্য ঝলমলে করা বাড়িটা এখন কেমন জানি খা খা করছে। ড্রয়িং রুমে এখনও লাল রঙের রক্ত পড়ে আছে। সেটা দেখেই বুকটা আবারও ধক করে উঠল। আয়াসের প্রতি রাগ এবং ঘৃণা কয়েক গুণ বেড়ে গেল। নিজেকে শান্ত করলাম। যেই সিঁড়ি দিয়ে উঠতে নেব ঠিক তখনই বাবার গম্ভীর গলা পেয়ে থেমে গেলাম আমি। নিজের গায়ে হলুদের প্রস্তুতি নে আনিশা। বাবার দিকে ফিরে তাকালাম। হতভম্বতার চরম সীমানায় পৌঁছিয়েছি আমি। কোনো মতে নিজের হতভম্বতা কাটিয়ে বললাম, বাবা, তুমি কি বলছো এসব? গায়ে হলুদ? কিসের গায়ে হলুদ? বাবা, তোমার মনে হয় আমি এখন বিয়ে করার মতো অবস্থাতে আছি? ঋদ্ধি আপু হসপিটালে পড়ে আছে। খালামণি, খালু আর আসিফ ভাইয়া আপুর জন্য ধুকে ধুকে মরছে। আর এই সময় আমি বিয়ের জন্য তৈরি হব? এই কথা তুমি কি করে বলতে পারলে? বাবার আর কিছু বলার প্রয়োজন বোধ করলো না। তার আগেই ভাইয়া এলো। আমার দিকে তাকিয়ে থমথমে গলায় জবাব দিল, এসব প্রশ্ন তুই কি করতে পারিস আনিশা? বাবা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না। রসুন আমাদের সবটা বলেছে, তোর সাথে আয়েশের সম্পর্ক আছে কি নেই। এসব কি বলছো তোমরা? মাথা ঠিক আছে তোমাদের? ওই লোকটার সাথে সম্পর্ক থাকার কোনো কথাই নেই। আই হেট হিম। ভাইয়া জোর গলায় বলে উঠল, চিৎকার করলে সবটা পাল্টে যাবে না আনিশা। তোর বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও কি করে অন্য ছেলের ঘাড়ে মাথা রেখে বেঘরে ঘুমোতে পারলি তুই? আমি কিছু বলতে নিলে থামিয়ে দিল বাবা। হাত নাড়িয়ে বলল, আমি তোর কাছে আর কোনো এক্সকিউজ চাই না। বলা যায় না কোনোদিন আমাদের নাক কাটিয়ে ফেলিস তুই। আয়াস চৌধুরীকে আমরা সম্মান দিই শুধুমাত্র এই কারণে যে উনি বড় লোক। উনি রেগে গেলে আমাদের বিজনেস আর ভবিষ্যৎ ধূলিসাৎ করে দিতে পারেন। তাই বলে এই নয় তুই যা ইচ্ছা তাই করবি। কাল সন্ধ্যাবেলা তোর গায়ে হলুদ হবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এখন ঘুমাতে যা। আমি আর কোনো কথা বললাম না। বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। নিজে লেহেঙ্গা ধরে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে এলাম। ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। পরের দিন সকাল থেকে আমার মনটা মনমরা। ঋদ্ধি আপুকে একবার দেখে এসেছি, কিন্তু তার বলা আজে বাজে কথাগুলো বড্ড মিস করছি আমি। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ঋদ্ধি আপু, তোমার যা ইচ্ছে আমাকে বলো, তোমার সব কথা আমি শুনবো। তবুও ঠিক হয়ে যাও প্লিজ।
ওকে ছাড়া হলুদার বিয়ের সব কিছুই ফিকে। ও বিয়ে বাড়ি মাথায় তুলে রাখতো, অথচ সেই মানুষটাই নেই। ফুপিয়ে কেঁদে দিলাম আমি। সারা দিন এসব ভেবেই পার করে দিলাম। সন্ধ্যাবেলা সব লোকজন আবারও জড়ো হলো। হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে এলো সবাই। বাড়িটা গমগম করতে লাগলো। কোনো কিছুর কমতি হলো না, শুধুমাত্র আমার ঋদ্ধি আপু ছাড়া। খালামণি সকাল থেকে একবারও বের হতে পারেনি। মেয়ের জন্য অসুস্থ হয়ে পড়েছে সে। খালু বাইরে মনমরা হয়ে একাজ সেকাজে হাত লাগাচ্ছেন। আসিফ ভাইয়া সারাদিন পর সন্ধ্যাবেলা বের হয়ে ছন্নছাড়া হয়ে সব গেস্টদের ওয়েলকাম করছে। আমি একটা বিষয় বুঝতে পারলাম না, এসবের মাঝে বিয়েটা দেওয়া কি খুব দরকার ছিল? হয়তো আমার প্রতি ভরসা নেই কারো, কেউ বিশ্বাস করে না আমায়। হলুদ লেহেঙ্গা পরে ফুলের গয়নাগুলো পরছি সবে, মুখটা এখনো ভার হয়ে আছে। বিউটিশিয়ানরা এখনো আসেনি। হাতে চুড়ি পরছিলাম, হুট করে আমার ঘরের দরজা ঠেলে কয়েকজন মহিলা ঢুকে পড়ল। আমি চমকে দাঁড়িয়ে গেলাম। জোর গলায় জিজ্ঞেস করলাম, কারা আপনারা? তাদের মধ্যে একজন মিনমিনে গলায় জবাব দিলেন,